সমুদ্রের নীল ঢেউ, ফরাসি স্থাপত্যের ছোঁয়া আর শান্ত আধ্যাত্মিক এক পরিবেশ। আজ আমরা যাত্রা শুরু করেছি দক্ষিণ ভারতের অন্যতম সুন্দর শহর পণ্ডিচেরির পথে। চেন্নাই থেকে ইস্ট কোস্ট রোড ধরে আমাদের এই রোড ট্রিপে আমরা দেখব ইতিহাস, সংস্কৃতি আর প্রকৃতির এক অসাধারণ মেলবন্ধন। ফ্রেঞ্চ কলোনির রঙিন রাস্তা থেকে শুরু করে শ্রী অরবিন্দ আশ্রমের নীরবতা, রক বিচের সমুদ্র বাতাস আর অরোভিলের অনন্য সৌন্দর্য। আজকের পুরো ভ্রমণ হতে যাচ্ছে দারুণ এক অভিজ্ঞতা। তাহলে চলুন শুরু করা যাক চেন্নাই থেকে পণ্ডিচেরির এই অসাধারণ যাত্রা। গুড মর্নিং। গুড মর্নিং। আমরা আজকে এখান থেকে যাত্রা শুরু করছি পণ্ডিচেরির উদ্দেশ্যে। আমাদের গাড়ি কিছুক্ষণের মধ্যে এখানে আসবে। আমরা পুরো জার্নির জন্য একটা কার ভাড়া করেছি। পণ্ডিচেরি, কাঞ্চিপুরম আর না, কাঞ্চিপুরম যাব না, আমরা যাব পণ্ডিচেরি। পণ্ডিচেরি যাওয়ার পথে অরবিল ভিলেজ, তারপরে হচ্ছে আরও পণ্ডিচেরিতে অনেক দর্শনীয় স্থান আছে, অনেক মন্দির আছে, তারপরে বিচ আছে, ওগুলো দেখব। আর আসার সময় মহাবলীপুরম দেখব। মহাবলীপুরমটা অনেক অনেক অ্যাট্রাকটিভ ওটা। হ্যাঁ, যাত্রা শুরুর আগে আমরা রাস্তার পাশের চায়ের দোকান থেকে ধোঁয়া ওঠা চা খেয়ে চাঙ্গা হয়ে নেই। আমরা মেরিন ড্রাইভ ধরে পণ্ডিচেরির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম। সমুদ্রের পাশ দিয়ে চলা এই রাস্তার সৌন্দর্য সত্যিই অসাধারণ। আমাদের পথটা সম্ভবত সমুদ্রের পাশ দিয়ে হবে। আমাদের যে রাস্তা, যেটা মেরিন ড্রাইভ, আমাদের কক্সবাজার মেরিন ড্রাইভের মতোই এদিকে একটা মেরিন ড্রাইভ আছে। সেই মেরিন ড্রাইভ দিয়ে আমরা পণ্ডিচেরি যাব। এটাই এই রাস্তার আকর্ষণ। কিছু দূর যাওয়ার পর রাস্তার কাজ চলার কারণে আমাদের মূল মেরিন ড্রাইভ ছেড়ে ভিন্ন পথে যেতে হয়। তারপর শুরু হয় শহরের ভেতরের রাস্তা ধরে এগিয়ে চলা। চারপাশে স্থানীয় দোকানপাট, মানুষের ব্যস্ত সকাল, সব মিলিয়ে দক্ষিণ ভারতের শহুরে জীবনের এক বাস্তব চিত্র চোখের সামনে ভেসে উঠছিল। हाईफे नहीं है, पूरा हाईटी इंडस्ट्री है ना, इधर भी हाईटी है ना, बहुत कॉस्ट ज़्यादा। কিছুক্ষণ পর ধীরে ধীরে শহরের কোলাহল পেছনে ফেলে আবার আমরা উঠে পড়ি সমুদ্র পাড়ের সেই সুন্দর রাস্তায়। পথের পাশে হঠাৎই দেখা মিলল শান্ত একটি লেকের। নিরিবিলি জলের উপর সকালের আলো পড়ে এক অপূর্ব পরিবেশ তৈরি করেছে। হালকা বাতাসে লেকের পানি ধীরে ধীরে দুলছে, আর চারপাশের নীরবতা পুরো যাত্রাটাকে আরো শান্ত আর সুন্দর করে তুলছিল।
হোটেল সাই সারাবানাতে আমরা সকালের নাস্তার জন্য নামলাম। নাস্তা কেমন হলো? মোটামুটি এই স্টিলের গ্লাসে চা হচ্ছে, এই বাটিও দিয়েছে, জানি না বাটিতে ঢেলে কেউ খায় কিনা। এটা তো নোয়াখালী স্টাইল। হ্যাঁ হ্যাঁ, নোয়াখালী ফিল পাচ্ছি। ভালো, তবে এদের চাটা আসলে ভালো। আমরা এখানে দোসা খেয়েছি, একটা হলো মশলা দোসা আর একটা হলো নর্মাল দোসা। দোসা আর হলো চা খেলাম। এখন আমরা আবার আমাদের যাত্রা শুরু করবো। এরপর রাস্তার ডান পাশে চোখে পড়ল বিশাল লবণের ক্ষেত। দূর পর্যন্ত সাদা সাদা লবণের স্তূপ যেন মাটির উপর ছড়িয়ে থাকা বরফের মতো লাগছিল। সূর্যের আলো পড়ে পুরো জায়গাটা ঝকঝক করছিল, আর মাঝে মধ্যে শ্রমিকদের কাজ করতে দেখা যাচ্ছিল সেই ক্ষেতগুলোর মধ্যে। সমুদ্রের হাওয়া, শান্ত রাস্তা আর একের পর এক বদলে যাওয়া দৃশ্য। চেন্নাই থেকে পণ্ডিচেরির এই রোড ট্রিপ শুরু থেকেই হয়ে উঠেছিল অসাধারণ এক অভিজ্ঞতা। এটা নাও, এখানে ড্রাইভার আমাদেরকে রেখে আরটিও করতে গেছে। হ্যাঁ আরটিও পারমিশন, কারণ এটা আলাদা স্টেট। তামিলনাড়ু ছেড়ে আসছে এখন পন্ডিচেরিতে, এই কারণে তার আলাদা করে পারমিট নিতে হবে। চেন্নাইতেই তামিলনাড়ু। হ্যাঁ, এটা হলো পন্ডিচেরি, এই কারণে আলাদা করে পারমিশন লাগবে। ওই যে ওখানে আরটিও চেকপোস্ট। পণ্ডিচেরিতে ঢুকতেই চোখে পড়ে রঙিন দেয়াল, হলুদ সাদা ইউরোপিয়ান ধাঁচের বাড়ি আর সরু শান্ত রাস্তা। এটাই বিখ্যাত ফ্রেঞ্চ কলোনি বা হোয়াইট টাউন। 1674 সালে ফরাসিরা এখানে তাদের উপনিবেশ স্থাপন করে। দীর্ঘ প্রায় 300 বছর ধরে এই অঞ্চল ফরাসি শাসনের অধীনে ছিল। स्ट्रीट का नाम देखिए है, ये देखिए फ्रेंच का स्ट्रीट का नाम। दिल्ली हाउस, फ्रेंच फ्रांसिस मार्टिन। আজও সেই ইতিহাস বেঁচে আছে, প্রতিটি ভবন, জানালা আর রাস্তার ডিজাইনে। রাস্তার পাশে ক্যাফে, ফুলে ভরা বারান্দা আর নিস্তব্ধ পরিবেশ, সব মিলিয়ে মনে হবে যেন ভারতের বাইরে কোনো ইউরোপিয়ান শহরে চলে এসেছি। আমরা এখন অরিজিন আশ্রমের সামনে। এবার আমরা এসেছি পণ্ডিচেরির সবচেয়ে শান্ত ও আধ্যাত্মিক জায়গাগুলোর একটি, শ্রী অরবিন্দ আশ্রমে।
এই আশ্রম প্রতিষ্ঠা করেন দার্শনিক ও স্বাধীনতা সংগ্রামী শ্রী অরবিন্দ এবং তার সহযোগী দ্য মাদার। 1926 সালে প্রতিষ্ঠিত এই আশ্রম আজ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত মানুষদের ধ্যান ও আত্মিক শান্তির কেন্দ্র হয়ে উঠেছে। আচ্ছা, আমরা এখন অরবিন্দ আশ্রম ঢুকবো। ভিতরে মোবাইল বা ফটোগ্রাফি করতে দিবে না। অরবিন্দ আশ্রমের পাশের একটি মন্দির রয়েছে। এখন আমরা সেই মন্দিরের সামনে। পন্ডিচেরি মিউজিয়ামের সামনে বসে আছি। আমরা এর আগে অরবিন্দ আশ্রম দেখলাম, এটা হলো ফ্রেঞ্চ কলোনি। আমরা পন্ডিচেরিতে ঘুরতে এসেছি, প্রথমেই আসছি হচ্ছে ফ্রেঞ্চ কলোনিতে। এটা পুরোটাই ফ্রেঞ্চ কলোনি। একটা মেডিটেশন সেন্টার দেখলাম, তারপর গণপতি বাপ্পার একটা মন্দির দেখলাম। এখন মিউজিয়ামের সামনে বসে আছি, তাই না? আমরা মিউজিয়াম দেখলাম। হলো পন্ডিচেরি মিউজিয়াম, এখন বর্তমান নাম পুডুচেরি। এবার চলুন ইতিহাসের আরও গভীরে। পন্ডিচেরি মিউজিয়ামে সংরক্ষিত আছে ফরাসি আমলের অসংখ্য নিদর্শন, প্রাচীন ভাস্কর্য, ব্রোঞ্জ মূর্তি, পুরনো আসবাবপত্র এবং রোমান বাণিজ্যের স্মৃতি বহনকারী বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এই মিউজিয়াম শুধু একটি ভবন নয়, বরং পন্ডিচেরির অতীতকে জানার এক অসাধারণ জানালা। এখানে ঘুরলে বোঝা যায় কিভাবে ভারতীয় ও ইউরোপিয়ান সংস্কৃতি একসাথে মিশে গড়ে তুলেছে এই শহরের পরিচয়। শহরের মাঝখানে সবুজে ঘেরা শান্ত একটি জায়গা, ভারতী পার্ক। ফরাসি শাসন আমলে তৈরি এই পার্ক স্থানীয় মানুষ ও পর্যটকদের জন্য একটি জনপ্রিয় বিশ্রামের স্থান। পার্কের কেন্দ্রে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক আই মণ্ডপম, যা ফরাসি স্থাপত্যের এক সুন্দর উদাহরণ। চারপাশের গাছপালা, শান্ত পরিবেশ আর পুরনো স্থাপত্য মিলিয়ে জায়গাটি যেন শহরের কোলাহলের মাঝেও এক টুকরো প্রশান্তি।
এবার আমরা চলে এসেছি পন্ডিচেরির সবচেয়ে জনপ্রিয় সমুদ্র সৈকত রক বিচে। এখানে সাধারণ বালুকা বেলার বদলে রয়েছে বড় বড় পাথরের সারি, যেগুলোর গায়ে আছড়ে পড়ে বঙ্গোপসাগরের ঢেউ। সন্ধ্যার সময় সমুদ্রের হাওয়া আর ঢেউয়ের শব্দ পুরো পরিবেশকে করে তোলে অসাধারণ সুন্দর। সৈকতের পাশে রয়েছে মহাত্মা গান্ধীর বিশাল মূর্তি এবং ফরাসি যুদ্ধ স্মৃতিস্তম্ভ, যা এই শহরের ইতিহাসকে আরও জীবন্ত করে তোলে। এটা হলো রক বিচ, আশেপাশে শুধু রক আর রক। খুবই সুন্দর, তাই না? ডিফারেন্ট একটা বিচ দেখলাম আমি, যদিও ওই কক্সবাজার আর ওই মেরিনা বিচ কক্সবাজারে ছাড়া তো আর- দেখি নাই। কক্সবাজারে তো আর এই রক নাই। সেটাই বলতেছি, এটা ডিফারেন্ট না? হ্যাঁ, খুবই সুন্দর। ফ্রেঞ্চ কলোনির পাশে বঙ্গোপসাগর, কারণ এগুলো মোটামুটি ভালোই। নাইস, কেউ মনে হয় স্নান করে না, তাই না? ওই যে ওই পাশে নামে দেখা যাচ্ছে। ওখানে মনে হয় কোনো কিছু ছিল এক সময়। ওখানে মনে হয় এখান থেকে যাওয়ার জন্য কোনো রাস্তা ছিল। ওই যে ওইখানে যেমন আছে ওইরকমই কিছু একটা এখানে ছিল, মানে ঘাট আর কি। চলো একটা সেলফি তুলি এখানে, মোবাইল দিয়ে। এখান থেকে জাহাজকে মনিটর করে আর কি। লাইট হাউস, ওল্ড লাইট হাউস। কারণ নতুন আরেকটা লাইট হাউস হয়েছে কোনো পাশে, এখন হয়তো বা ওইদিকে চলে গেছে। না, আগের দিন তো সমুদ্র দিয়েই যাতায়াত করতো। হ্যাঁ, না প্রবাল, প্রবাল, হ্যাঁ। এখানে রক। এটা আসছে পাহাড় থেকে, এটা পাহাড় আছে। তো কেমন লাগছে এখন? খুবই সুন্দর লাগছে, একদম গরম। গরম একটু বেশি, এখানে বাতাস আছে মোটামুটি, তারপরে একটু বেশি গরমটা। সমুদ্র আসলে খুবই সুন্দর। সমুদ্র অনেক বেশি সুন্দর, তাই না? হ্যাঁ, যদিও মনে হয় এরকম সমুদ্র প্রচুর দেখেছি, তাই না? রক টাইপের সমুদ্র। হ্যাঁ, রক এরকম দেখিনি। ফ্রান্সে এসে কেমন লাগছে? খুবই আনন্দ লাগছে, এশিয়ান ফ্রান্স, এটা ইউরোপিয়ান না। খুবই আনন্দ লাগছে। এরকম একটা জায়গা দেখবো এটা তো ভাবে না, আমি শুধু ভাবছি যে ওই কি অরবিল ভিলেজ। অরবিল ভিলেজের ওই গোলটাই শুধু দেখতে পাবো। তো এত সুন্দর ফ্রেন্স কলোনি প্লাস এই রক, সবই সুন্দর। খুবই সুন্দর। কিন্তু এটা বঙ্গোপসাগর না হয়ে অন্য কিছু হইলে বেশি ভালো লাগতো, তাই না? অন্য সি একটা। কারণ বঙ্গোপসাগরটা দেখতে- সামনে দিয়ে গেলে তখন সেখানে অ্যারাবিয়ান সি পাওয়া যাবে। বঙ্গোপসাগর তার মানে তো অনেক বড়। হ্যাঁ,
এবার আমরা এসেছি পন্ডিচেরির অন্যতম বিখ্যাত চার্চ বাসিলিকা অফ দ্য স্যাক্রেড হার্ট অফ জেসাসে। গথিক স্থাপত্য শৈলীতে নির্মিত এই চার্চটি 1908 সালে প্রতিষ্ঠিত হয়। চার্চের রঙিন কাচের জানালাগুলোতে ফুটে উঠেছে যীশুখ্রিস্টের জীবনের বিভিন্ন ঘটনা। শুধু ধর্মীয় স্থান হিসেবেই নয়, এর অসাধারণ স্থাপত্য সৌন্দর্যের জন্যও এটি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। আজকের যাত্রার শেষ গন্তব্য অরোভিল। 1968 সালে প্রতিষ্ঠিত এই আন্তর্জাতিক টাউনশিপের মূল লক্ষ্য ছিল এমন একটি সমাজ গড়ে তোলা যেখানে বিভিন্ন দেশ, ধর্ম ও সংস্কৃতির মানুষ শান্তিপূর্ণভাবে একসাথে বসবাস করতে পারে। ছবি সব ছবি তুলবা చెట్టు పడుతుంది మామ ఇటు తిరగండి మీకు వస్తాం বট গাছ বিশাল এরিয়া জুড়ে না। অরোভিলের সবচেয়ে আকর্ষণীয় স্থান হল স্বর্ণালী গম্বুজ আকৃতির মাতৃমন্দির। ধ্যান ও মানসিক প্রশান্তির প্রতীক হিসেবে এটি বিশ্বজুড়ে পরিচিত। চারপাশের সবুজ পরিবেশ আর শান্ত আবহ পুরো জায়গাটিকে করে তুলেছে একেবারেই আলাদা। অরোভিল মাতৃমন্দিরের সামনে দাঁড়িয়ে আছে। শান্তির খোঁজে আমরা চলে আসছি। পন্ডিচেরির রাস্তায় ফরাসি ইতিহাস, সমুদ্রের শান্ত সৌন্দর্য আর আধ্যাত্মিক পরিবেশ সব মিলিয়ে এই শহর সত্যিই অন্যরকম এক অভিজ্ঞতা। আর ফেরার পথে আমরা যাব ভারতের ঐতিহাসিক উপকূলীয় শহর মহাবলীপুরমে, যেখানে অপেক্ষা করছে প্রাচীন পাথরের মন্দির আর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের গল্প। সেই অসাধারণ যাত্রা নিয়ে থাকছে আমাদের আগামী পর্ব।